আজকের প্রেক্ষাপটের শুরুতেই একটা সেলফি ছবি দেখে নেই চলুন। চিনতে পেরেছেন নিশ্চয়ই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মাথায় গুলি চালানো সেই ফয়সাল করিম আর মোটরবাইক চালক আলমগীর শেখের ছবি। দেশ থেকে পালিয়ে ভারতের আসামের গৌহাটিতে গিয়ে নাকি তারা এই ছবি তুলেছে। এই ছবি প্রকাশের একদিন আগেই অর্থাৎ 14 ডিসেম্বরে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ওই চিহ্নিত সন্দেহভাজন ব্যক্তিরা দেশের সীমান্ত পেরিয়েছে। তবে 14 ডিসেম্বরেই এই ঘটনার তদন্তের অগ্রগতি জানাতে গিয়ে পুলিশ বলেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যারা গুলিবর্ষণ করেছে সেই চিহ্নিত সন্দেহভাজন ব্যক্তিদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। তারা যে দেশ ত্যাগ করেছে এমন রেকর্ড পুলিশের কাছে নেই। কথা সত্য, যদি তারা এমন ঘটনা ঘটিয়ে ভারতে পালিয়ে যেতে চায় তাহলে তো আর বৈধ পথে অর্থাৎ পাসপোর্ট ভিসা দেখিয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বন্দর দিয়ে পার হবে না। কিভাবে ঘটলো এত বড় পলায়নের ঘটনা? প্রকাশিত তথ্যের আলোকে সেটাই তুলে ধরবো আজকের প্রেক্ষাপটে। স্বাগত আপনাদেরকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মাথায় গুলি করা হয় গত 12 ডিসেম্বর দুপুর 2:20 দেশ জুড়ে শুরু হয় চাঞ্চল্য। অনেকগুলো কর্মকাণ্ড একই সাথে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদিকে ওসমান হাদির চিকিৎসা, অন্যদিকে ঘটনাস্থল এবং আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, সেগুলোর বিশ্লেষণ, সন্দেহভাজন অপরাধীদের চিহ্নিত করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি। যে গুলি করেছে তার মাথায় হেলমেট ছিল, যে মোটর বাইক চালাচ্ছিল তার মাথায়ও হেলমেট ছিল। তাদেরকে চিহ্নিত করাটাই চ্যালেঞ্জিং হয়ে পড়ল। পুলিশ থেকে শুরু করে প্রযুক্তি বিশেষজ্ঞ যারা আছেন সবাই ওই ফুটেজের ফরেনসিক বিশ্লেষণ করতে শুরু করলেন। তারপর মাত্র 4 ঘন্টার ব্যবধানে সেই ডিজিটাল ফরেনসিকের একটি ফটো বিশ্লেষণ প্রকাশ করল দ্য ডিসেন্ট। সেখান থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব তথ্য। জানা গেল, গুলি ছোড়ার আগে মোটরবাইকে থাকা ওই দুই ব্যক্তি ওসমান হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। ছবির বিশ্লেষণে দেখানো হলো যে তাদের দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, মুখে কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, মুখে কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সন্দেহভাজনদের সম্পর্কে এটা ছিল প্রথম তথ্য। কিন্তু প্রশ্ন হলো, মুখোশের আড়ালে ওই ব্যক্তিরা কারা? এই প্রশ্নের উত্তর পেতে আরও প্রায় 6 ঘন্টা লাগলো। সাংবাদিক জুলকারনাইন সায়র জানালেন, ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তার নাম ফয়সাল করিম মাসুদ। সে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। সে জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলেও জানা যায়। ওই তথ্যে সাংবাদিক জুলকারনাইন সায়র একটি ছবিও সংযুক্ত করে দেন। সেখানে দেখা যায় গত 9 ডিসেম্বর একটি বৈঠকে ওসমান হাদির ঠিক পাশেই বসেছিল ফয়সাল করিম। সময় গড়াতে থাকে, ফয়সাল করিম সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসতে থাকে। জানা যায় 2024 সালের নভেম্বরে রাজধানীর আদাবরে একটি স্কুলের কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় জড়িত অভিযোগে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে গ্রেপ্তার করেছিল র্যাব। এ সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন ও 5,000 টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে। সে 2টা মামলায় জামিনে বের হয়েছে। অর্থ লুট আর অস্ত্র সহ গ্রেপ্তার হওয়ার পরও হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে আসে ফয়সাল করিম। তারপর এই বছরের আগস্ট মাসে তার জামিনের মেয়াদ আরও 1 বছর বাড়ায় আদালত। এর মধ্যে তার বিভিন্ন দেশ ভ্রমণের রেকর্ডও আছে। আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি। তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত। সেটা থাইল্যান্ড থেকে সে আসছে, দেশে ইন করছে। এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আর তার ডিপার্চারের কোনো তথ্য নেই। ওসমান হাদির উপর গুলি বর্ষণকারী সম্পর্কে একের পর এক এমন তথ্য বেরিয়ে আসতে থাকে। তথ্য আসছে, সময়ও গড়াচ্ছে। গুলি করে ফয়সাল করিমরা কোথায় গিয়েছিল? চ্যানেল 24-এর এক অনুসন্ধান বলছে তারা কিছুক্ষণের জন্য আগারগাঁওয়ে ফয়সাল করিমের বোনের বাড়িতে গিয়েছিল। তারপর ঢাকা থেকে তারা কোন পথ ধরেছিল সেটা নিশ্চয়ই আপনারা এরই মধ্যে জেনে গেছেন। যদি না জানেন তাহলে একটু পরই বলছি। গুলিবর্ষণকারীর পরিচয় আর তার কর্মকাণ্ড নিয়ে তুমুল হইচই চলছে তখন। একের পর এক নিউজ ব্রেক হচ্ছে, কিন্তু মোটর বাইক চালকের পরিচয় তখনও উদ্ঘাটিত হয়নি। 13 ডিসেম্বরও সারাদিন পেরিয়ে গেল। তারপর মাঝরাতে অনেক তথ্য প্রমাণ সহ ওই মোটর বাইক চালকের পরিচয় সামনে নিয়ে এলো দ্য ডিসেন্ট। তার নাম আলমগীর হোসেন, ফেসবুকে আলমগীর শেখ।
গত 5 ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিল। 14 ডিসেম্বর পুলিশও তার পরিচয় নিশ্চিত করে। এরা হলো ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ। অর্থাৎ এটা বলা যায় যে হত্যা পরিকল্পনা নিয়ে ফয়সাল করিম আর আলমগীর শেখ ছায়ার মতো ওসমান হাদির সাথে ছিল বেশ কিছুদিন আগে থেকেই। 12 ডিসেম্বর ওসমান হাদির উপর হামলা হলো, 13 ডিসেম্বরও চলে গেল। পরিচয় শনাক্ত হলো, সেই মোটরবাইক উদ্ধার হলো, মোটরবাইকের মালিকও আটক হলো, কিন্তু ফয়সাল করিম আর আলমগীর শেখকে ধরতে পারল না পুলিশ। 14 ডিসেম্বর ভোর রাতে সাংবাদিক জুলকারনাইন সায়র আবার জানালেন ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গৌহাটি শহরে। এরপর বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ খবরের সত্যতা তুলে ধরে। বলা হয় ওই দুই শুটার ফয়সাল আর আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে পালিয়ে গেছে। ওসমান হাদিকে গুলি করার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, তারপর গাজীপুর হয়ে ময়মনসিংহে যায়। ময়মনসিংহে গিয়ে অন্য একটি প্রাইভেট কারে ওঠে তারা, পৌঁছায় ধারাবাজার এলাকায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়ার সীমান্তে নিয়ে যায় তাদের। স্থানীয় আরও কয়েকজনের সহযোগিতায় সীমান্ত পার হয় তারা। ওপারে তাদেরকে রিসিভ করার জন্য লোক ছিল। তারপর আসামের গৌহাটি পৌঁছে ওই সেলফিটা তোলে তারা। এই হলো পুরো ঘটনা। ঘটনা যদি সত্যিই এভাবে ঘটে থাকে তাহলে বলতেই হবে যে একেবারে নিখুঁতভাবে অঙ্ক করে ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। পরিকল্পনাটাও একদিনের নয়। ওসমান হাদির সাথে তারা ছায়ার মতো মিশে গিয়েছিল। তার সব গতিবিধি সম্পর্কে ধারণা নিয়ে সঠিক দিন আর সঠিক সময়ের অপেক্ষায় ছিল। শুধু তাই নয়, এই ঘটনায় সারা দেশে যখন চাঞ্চল্য তৈরি হয়েছে, সবাই হতবাক হয়ে গেছে, তখন তারা অনেক দূরে চলে গেছে। এই যাত্রায় বিভিন্ন পয়েন্টে তাদের লোক সেট করা ছিল, এমনকি সীমান্ত পেরোনো মাত্র তাদেরকে রিসিভ করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার লোকও বসেছিল। অর্থাৎ যখন তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে তখন তারা পরিকল্পনা অনুযায়ী নিরাপদ দূরত্বে চলে গেছে। পুরো ঘটনা বিশ্লেষণ করে এটুকু তো বলাই যায় যে তাদের পরিকল্পনায় কোনো খুঁত ছিল না, বা পুরো পরিকল্পনা বাস্তবায়নে যারা যারা যুক্ত ছিল তারাও তাদের কাজটা সূক্ষ্মভাবে করেছে। সবশেষ কথা হলো, এটা শুধু এই দুইজনের পরিকল্পনা বা কাজ নয়, এর সাথে অর্থ, ক্ষমতা, যোগাযোগ বা নেটওয়ার্ক, রাজনীতি, এমন অনেক কিছুই সম্পৃক্ত।